না 9টার ভেতরে বাড়ি ঘর ভেঙে আমি চালিয়ে দেবো। কেন এখানে উন্নয়ন হচ্ছে। আর কোন মান্নান হোসেন জানি না, কোন মান্নান আব্দুল জানি না, কে সিপিএম এর বড় লিডার জানি না, মেরে হাত পা ভেঙে দেবো। নমস্কার, আপনারা দেখছেন হাও। আমি সঙ্গীতা রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে। 2026-এর বিধানসভা ভোট একেবারে দোরগোড়ায়, ভোটের দামামা বেজে গেছে। তবে 2011 থেকে 2026 এই এতগুলো বছর তৃণমূল সরকার কিভাবে সরকারে থাকলো, যে সরকারের উপর একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। আমরা দেখতে পাই যে সিবিআই চার্জশিট জমা দিচ্ছে, সাধারণ মানুষ একের পর এক অভিযোগ করছে, তোলাবাজির অভিযোগ করছে, দুর্নীতির অভিযোগ করছে। ইতিমধ্যেই শিক্ষা ব্যবস্থার যা হাল, স্বাস্থ্য ব্যবস্থার যা হাল, তারপরেও কিভাবে তৃণমূল সরকার সরকারে টিকে রয়েছে। 2026-এর বিধানসভা ভোট। তবে কিভাবে সরকারে টিকে রয়েছে তৃণমূল কংগ্রেস, এটা বোঝার আগে কয়েকটা বিষয় আপনাদের বলে রাখা ভালো। আমরা যদি তার আগের 34 বছর দেখি, তাহলে দেখব যে বামফ্রন্টের সরকার ছিল। এবার বামফ্রন্টের যে সরকার, তারা কিন্তু ক্যাডার বেসড পার্টি ছিল। ফলত তারা যেভাবে কাজ করেছে, তারা যেভাবে এই পশ্চিমবঙ্গটাকে চালিয়েছে, তৃণমূল কংগ্রেস সরকার আলাদাভাবে পশ্চিমবঙ্গটাকে চালাচ্ছে, কারণ এটা একটা ক্যাডার বেসড পার্টি নয়। তাহলে যে পার্টিতে ক্যাডার নেই, সেই পার্টি কিভাবে এত বছর ধরে পশ্চিমবঙ্গটাকে ধরে রেখেছে, সরকারকে ধরে রেখেছে? আপনারা হামেশাই দুটো শব্দ শুনে থাকবেন খবরে, সেটা হচ্ছে কাটমানি এবং সিন্ডিকেট রাজ। এই কাটমানি আর সিন্ডিকেট রাজ কিভাবে পুরো পশ্চিমবঙ্গটাকে ধরে রেখেছে, সেটা আজকে আমরা আলোচনা করব। আমরা যখন বিধানসভাগুলোতে কভার করতে গেছি, কাকদ্বীপ কভার করেছি, তাছাড়া বেলডাঙ্গার মতো জায়গা কভার করেছি, তখন আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যেটা বুঝেছি, অন ক্যামেরা অবশ্যই তারা এই কথাগুলো বলতে চায়নি। ফলত আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করে যেটা বলতে পারি, তারা বলছে যে তাদের মূলত যেটা প্রয়োজন সেটা হচ্ছে বাড়ি। তা আপনাদের তো পাওয়ার কথা। আমরা পাইনি মা, আমরা দিয়েছিলাম, নাম দিয়েছিলাম, সব কিছু দিয়েছিলাম, মোবাইলের লিস্টটি লিখে টিকে সব করে দিয়েছিলাম, আমাদের কাগজ নেই। সেখানে বাড়ি বা কৃষক বন্ধু যে প্রকল্প বা মৎস্যজীবীদের জন্য যে ভাতা, সেই ভাতা। ফলত তারা বলছে যে এই যে আমরা সরকারের কাছ থেকে টাকা পাচ্ছি, সেটার একটা অংশের টাকা তো আমাকে দিয়ে দিতে হচ্ছে গ্রামের ছোট বড় মেজো নেতাদের। তারা অফ ক্যামেরা কিন্তু আমাদের সঙ্গে তাদের এই যে বাস্তব অভিজ্ঞতা, সেটা শেয়ার করেছে। ফলত শুধুমাত্র খবরে দেখে না, আমরা মাঠে ময়দানে নেমে কাজ করতে গিয়ে বুঝেছি সাধারণ মানুষকে সরকারি প্রকল্পের সুবিধা পেতে গিয়ে কতটা পরিমাণ কাটমানি দিতে হচ্ছে। শুধুমাত্র যে সরকারি প্রকল্পে টাকা পাওয়ার সময় সেটাও না, চাকরির ক্ষেত্রে বা বাকি ক্ষেত্রেও যেটা ঘুষ বলি আমরা, সেই ঘুষ কিন্তু এখন কাটমানি হয়ে একেবারে রাজ্য সরকারের ওপর তলার যারা বসে রয়েছে তাদের পকেটে ঢুকছে। ফলত এই যে একটা পুরো বৃত্ত, শহর থেকে গ্রাম, গ্রাম থেকে মফস্বল, মফস্বল থেকে আবার শহর, এবং শহর থেকে এই যে তৃণমূল কংগ্রেস যেখান থেকে বসে এই সরকারটা পুরো পশ্চিমবঙ্গটাকে চালাচ্ছে, ঠিক টাকাটা কিন্তু ঘুরতে 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 একেবারে তাদের পকেটে এসেই জমা হচ্ছে। ফলত একটা বৃত্ত সম্পন্ন হচ্ছে এই সিন্ডিকেট এবং কাটমানির মধ্যে দিয়ে। আমরা যদি পশ্চিমবঙ্গটাকে দুটো ভাগে ভাগ করি, বলা ভালো আমরা ভাগ করি না, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাগ করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেন যে মা মাটি মানুষের সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের পালসটা বোঝেন, যে ভোট কিভাবে আদায় করতে হয়। ফলত শহরের মানুষের আলাদা একটা ভোট এবং রুরাল যে এরিয়া, অর্থাৎ শহরাঞ্চল গ্রামের, সেটা আলাদা একটা ভোট। এবার এই দুটো জায়গা কিভাবে তৃণমূল কংগ্রেস ক্যাপচার করে রেখেছে, সেই বিষয়টা আজকে কথা বলবো। আমাদের এই যে পশ্চিমবঙ্গে যে আয়ের শতাংশ, সেটার বেশিরভাগ আসে কোথা থেকে? কৃষিকাজ থেকে। প্রায় আয়ের 70 থেকে 75% আসে কৃষিকাজ থেকে, বাকি যে ছোট ছোট ইন্ডাস্ট্রি আছে তার উপর নির্ভর করে। কারণ আমাদের পশ্চিমবঙ্গে 2011-র পর ভারী শিল্প আসেনি, ফলে বেকারত্ব বেড়েছে, চাকরির সংখ্যা কমেছে এই রাজ্যে। তার সঙ্গে এই যে তৃণমূল সরকারকে বলা হয় হচ্ছে প্রকল্পের সরকার, অর্থাৎ এই যে ভাতা দিয়ে পুরো পশ্চিমবঙ্গটাকে ধরে রেখেছে তৃণমূল সরকার। এটা একটা কিন্তু আইওয়াশ। এই যে ওয়েলফেয়ার স্কিমগুলো
এটা হচ্ছে আইওয়াশ। এর পেছনে একটা বড় গল্প রয়েছে, যেটা হচ্ছে সিন্ডিকেট এবং কাটমানি। এবার আসি আপনাদের সঙ্গে আসল কথায়, সেটা হচ্ছে যে সিন্ডিকেট এবং কাটমানি কিভাবে পুরো পশ্চিমবঙ্গে রাজ করছে। সিন্ডিকেট মূলত চলে হচ্ছে শহরগুলোতে, আরবান এরিয়াজে। সেখানে যারা এরকম ব্যবসায় রয়েছে, যারা ধরুন টোটো চালায়, অটো চালায়, ছোট ছোট ব্যবসা করে, মুদির দোকান দেয়, ছোট ছোট রেস্টুরেন্ট চালায়, তারা এই সিন্ডিকেটের অংশ। কি করে অংশ? এই যে তৃণমূলের নেতারা রয়েছে, তারা তো ক্যাডার নয়, তৃণমূল পার্টির ক্যাডার নয়, তাদের হাতে চাকরি নেই, ফলত চাকরি না থাকলে হাতে টাকা থাকবে না, তাহলে তারা কি করবে? এই ছেলেগুলোকে তৃণমূল কাজে লাগাচ্ছে। এই যে ছোট যারা ব্যবসা করছে তাদের থেকে এরা তোলা তুলছে এবং বিপরীতে তাদের গিয়ে বলছে যে আমরা তোমাদেরকে প্রোটেকশন দেব, কোনো রকম মাফিয়া থেকে, কোনো রকম গুন্ডা থেকে আমরা তোমাদেরকে প্রোটেকশন দেব। ফলে এই যে তারা অটো চালাচ্ছে, টোটো চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, মুদির দোকান খুলে বসেছে, বা রাস্তায় একটা চিকেন পকোড়া থেকে শুরু করে ছোট চাউমিনের দোকান খুলে বসেছে, তারা ভাবছে যে এই তৃণমূলের দাদারা আছে, তৃণমূলের দাদারা আমাকে যে কোনো রকম গুন্ডা রাজ থেকে বাঁচিয়ে নিতে পারবে। ফলত মাসিক কিছু আয় হচ্ছে তাদের সেখান থেকে। মাসিক তারা একটা টাকা পাচ্ছে সেখান থেকে, এই টোটো চালক, অটো চালক, তারপর এই যে রেস্টুরেন্ট ছোট ছোট, সেখান থেকে টাকা পাচ্ছে। এই টাকার কিছু অংশ তারা নিজের কাছে রেখে দিচ্ছে এবং বাকি অংশটা চলে যাচ্ছে পুরোপুরি তৃণমূল সরকারের কাছে। এখান থেকে একটা টাকা আসছে তৃণমূল সরকারের কাছে এবং এই ছেলেগুলোর কাছেও একটা আয়ের অংশ হচ্ছে, ফলে তাদের আর চাকরি করার দরকার হচ্ছে না। আর একটা অংশ আমরা যদি দেখি তাহলে আমরা দেখব শহর অঞ্চল, অর্থাৎ রুরাল এরিয়া, মানে যেখানে হচ্ছে আসলে হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক। মানে এই যে গ্রাম, এই যে শহরাঞ্চল, সেটাই কিন্তু তৃণমূল সরকারের ভোট ব্যাংক। সেখানে এই যে ওয়েলফেয়ার স্কিমগুলো, আপনি যদি তাকান যে বাংলার বাড়ি প্রকল্পে সেখানে 1,20,000 টাকা করে দেওয়া হচ্ছে। তাছাড়া মৎস্যজীবীদের জন্য চালু করেছে সমুদ্র সাথী প্রকল্প, সেখানে 200 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। কৃষক বন্ধু রয়েছে, একাধিক প্রকল্প রয়েছে। এবার এই প্রকল্পগুলোর সুবিধা যখন গ্রামের মানুষরা নিতে যাচ্ছে, তখন পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছে বা মহকুমার যিনি রয়েছেন, তিনি বলছেন যে আপনি ফর্ম ফিল আপ করে চলে যান, আপনার টাকা ঠিক চলে আসবে। ঘর আসেনি, আমাদের এ লাইন গোটা কেউ পায়নি না, এ লাইন কেউ পায়নি, এ লাইন ওধারের কটা, এগুলো আমরা কেউ পাইনি। এই ঘর ওষুধা পায়। যখন টাকাটা আসছে, ধরুন 1,20,000 টাকা কেউ বাংলার বাড়ি প্রকল্পে টাকাটা পেয়েছে, তার মধ্যে 20,000 টাকা দিচ্ছে কিন্তু সেই গ্রাম পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েতের সদস্যকে। গ্রামের মানুষরা এটা ভেবে নিয়েছে, মানে আমি যখন গ্রাউন্ড রিপোর্ট করতে গেছি, আমি তাদের সাথে কথা বলে এটা বুঝেছি, তারা এটা ভেবে নিয়েছে বা তারা এটা জানে যে এই যে সরকার আমাদের টাকাটা দিচ্ছে, এই টাকাটা আমাদের গ্রামের যিনি প্রধান রয়েছে তিনি পাইয়ে দিচ্ছেন সরকারের থেকে। ফলত এই যে 1,20,000 টাকা আমি পাচ্ছি, তার থেকে 20,000 টাকা ওনার পাও না। এই 20,000 টাকা হচ্ছে কাটমানি। এই 20,000 টাকা চলে যাচ্ছে কোথায়? এই যে গ্রামের, এই যে শহরাঞ্চলের ছোট মেজ বড় নেতাদের পকেটে এই কাটমানি তাদের চলে যাচ্ছে পকেটে, এবং এই কাটমানির কিছুটা অংশ তারা নিজেদের কাছে রেখে দিয়ে পাঠিয়ে দিচ্ছে আপার মহলে। ফলত এইভাবে গ্রামের যে মানুষ রয়েছে তাদের থেকে কাটমানি তুলছে সেখানে যারা বড় ছোট মেজ নেতারা রয়েছে। আমি আপনাদের এরকম উদাহরণ দিতে পারি। তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায়ের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে আবাসের টাকায় 20,000 টাকা নেওয়ার, 20,000 টাকা কাটমানি। আবার স্বরূপনগরের সারাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের প্রধান আবুল কালাম আজাদ, সেখানেও বাংলার বাড়ি প্রকল্পে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। আবার আরেকটা দেখা যাচ্ছে যে এই যে গ্রামের দিকগুলো, সেখানে কিন্তু গোষ্ঠীকন্দন তৃণমূলের মারাত্মক, অর্থাৎ কে কত বড় নেতা। ফলে যখনই গোষ্ঠীকন্দনের মাধ্যমে দুটো গোষ্ঠী আলাদা হয়ে যাচ্ছে, তাদের মধ্যেও কিন্তু এই যে টাকা তোলার পরিমাণ বেড়ে যাচ্ছে। ফলত একটা সিন্ডিকেট থেকে টাকা আসছে আর একটা কাটমানি থেকে টাকা আসছে। ঠিক এরকম ভাবে দুটো জায়গা থেকে টাকা নিয়ে এই ভোট প্রচারের সময় এই যে হেলিকপ্টারে করে ভোট প্রচার করতে যাওয়া, এই যে বড় বড় হোর্ডিং ফেস্টুন টাঙানো, তার মাধ্যমে কিন্তু এই সরকার 2011 থেকে 2026 অবধি টাকা তুলছে এবং সরকার চালাচ্ছে। অর্থাৎ যে টাকা জনগণকে দিচ্ছে সেই টাকাই সিন্ডিকেট এবং কাটমানির মাধ্যমে
নিজেদের পকেটে ভরছে রাজ্য সরকার এবং চলছে এই সরকার।